স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এইচটিএমএল নিয়ে আলোচনা করতেছিলাম, দেখতে দেখতে আমাদের অনেকগুলো পার্ট শেষ হয়ে গেছে। এই চ্যাপ্টার তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিকিউ, এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টের জন্য। এবং যারা আউটসোর্সিং করতে আগ্রহী, যারা আউটসোর্সিং করতে চাও, তাদের জন্য এই চ্যাপ্টার আরো বেশি গুরুত্বপূর্ণ। তোমরা এই চ্যাপ্টার যদি ভালোভাবে শেষ করতে পারো, তাহলে তোমরা মনে রাখবে যে তোমরা ওয়েব ডেভেলপে এক ধাপ এগিয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি তোমাদের আইসিটির চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে এইচটিএমএল অ্যান্ড ওয়েব ডিজাইন। এটি তোমাদের চতুর্থ অধ্যায়। তো আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টেবিল তৈরি নিয়ে। যে ওয়েবসাইটে আমরা কিভাবে টেবিল প্রকাশ করব, যে ওয়েবসাইটে কিভাবে টেবিলের মাধ্যমে আমরা আমাদের ডাটাগুলোকে ফুটিয়ে তুলবো, যে এবং পাবলিশ করবো। যে ডাটাকে আসলে অনেকভাবেই প্রকাশ করা যায়, বিভিন্ন লেআউটেই প্রকাশ করা যায়। যে টেবিল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সুন্দর একটা লেআউট হচ্ছে টেবিল, যে টেবিলের মাধ্যমে কিভাবে কন্টেন্টকে সাজানো যায়। তো টেবিল তৈরি করার জন্য বিশেষ কিছু নিয়ম আছে। তো আমরা প্রথমে টেবিল ট্যাগ সম্পর্কে জেনে নিই। টেবিল ট্যাগ হচ্ছে টেবিল দিয়ে শুরু, টেবিল দিয়ে শেষ। তোমরা জানো আমরা এইচটিএমএল, বডি, হেড, টাইটেল, ভিআর ট্যাগ, আমরা অনেকগুলো ট্যাগ নিয়ে ইতিমধ্যেই আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টেবিল ট্যাগ নিয়ে। তো টেবিল ট্যাগ হচ্ছে টেবিল দিয়ে শুরু, দেখো টেবিল দিয়ে শেষ। এই টেবিল, এটা হচ্ছে অরিজিনাল টেবিল ট্যাগ, এটা হচ্ছে টেবিলের মূল ট্যাগ। টেবিল দিয়ে শুরু, টেবিল দিয়ে শেষ। এরপর হচ্ছে টেবিলের ভিতরে অনেকগুলো সারি আছে, ওই সারি জোড়ের জন্য ট্যাগ হচ্ছে টিআর। দেখো টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ। টিআর মানে হচ্ছে টেবিল রো। আর টেবিলের যে সেল গুলো আছে, টেবিলের যে ডাটা গুলো আছে, ওই ডাটা গুলো তৈরির জন্য যে ট্যাগ সেটা হচ্ছে টিডি। টিডি মানে হচ্ছে টেবিল ডাটা। তাহলে এই তিনটা জিনিস যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তুমি টেবিল ট্যাগ ভালোভাবে পরীক্ষায় আনসার করতে পারবে এবং তুমি ওয়েবসাইটে টেবিল তৈরি করতে পারবে। তাহলে টেবিল তৈরির জন্য মূল ট্যাগ হচ্ছে টেবিল ট্যাগ। দেখো টেবিল দিয়ে শুরু, টেবিল দিয়ে শেষ। এরপরে দেখো টেবিলের সারি তৈরির জন্য টিআর ট্যাগ। দেখো সারি তৈরির জন্য হচ্ছে টিআর টিআর ট্যাগ। টিআর মানে হচ্ছে টেবিল। এরপরে টেবিলের সেল তৈরির জন্য হচ্ছে টিডি ট্যাগ। টিডি, টিডি মানে হচ্ছে টেবিল ডাটা। তো এখন এই টেবিলের জন্য ইমেজে যেরকম আমরা অনেকগুলো অ্যাট্রিবিউট পেয়েছিলাম, ইমেজ ট্যাগে যেরকম আমরা অনেকগুলো অ্যাট্রিবিউট পেয়েছিলাম, টেবিল ট্যাগও কিন্তু আমরা এরকম অনেকগুলো অ্যাট্রিবিউট পাবো। কারণ অ্যাট্রিবিউট ব্যবহার না করলে কিন্তু জিনিসটাকে তুমি সুন্দর করে ওয়েব পেজে ফুটিয়ে তুলতে পারবে না। তাহলে মনে রাখবে এগুলো হচ্ছে মূল ট্যাগ। এই ট্যাগ এক জিনিস, অ্যাট্রিবিউট কিন্তু আরেক জিনিস। মনে রাখবা তুমি একজন মানুষ, কিন্তু তুমি অনেক সুন্দর করে অনেক স্মার্টলি চলাফেরা করো, এটা হচ্ছে তোমার বৈশিষ্ট্য। এটা হচ্ছে তোমার অনেক সুন্দর করে তুমি কথা বলো, তুমি যার সাথে যেভাবে ব্যবহার করা দরকার তুমি সেভাবেই করো, এগুলো হচ্ছে তোমার বৈশিষ্ট্য। ঠিক একইভাবে এই টেবিল ট্যাগেরও কিছু বৈশিষ্ট্য আছে। এই টেবিল ট্যাগ যদি ওই বৈশিষ্ট্যগুলো মেনে চলে, তাহলে ওয়েব পেজে এই টেবিলগুলো অনেক সুন্দর লাগে দেখতে। তো আমরা দেখো একটা টেবিল তৈরির জন্য ট্যাগ লিখবে। দেখো প্রশ্নটা এরকম হবে। দেখো এই প্রশ্নটা যদি পরীক্ষা আসে, তাহলে অবশ্যই 3 মার্ক অথবা 4 মার্কের জন্য পরীক্ষা আসবে। দেখো প্রশ্নটা এইভাবে থাকবে। দেখো এখানে টেবিলের নাম দেওয়া আছে, এটার নাম হচ্ছে, এই টেবিলের নাম হচ্ছে ইনফো টেবিল। এখন দেখো এই টেবিলের মধ্যে দুটো সারি, এই একটা সারি এবং এই একটা সারি। এরপর কলাম হচ্ছে একটা, দুটো, তিনটা, চারটা। তো এখানে কলাম কয়টা সেটা বিবেচ্য বিষয় নয়, শুধু বিবেচ্য বিষয় হচ্ছে সারি কয়টা। শুধু বিবেচ্য বিষয় হচ্ছে সারি কয়টা, কয়টা কলাম আছে সেটা বিবেচ্য বিষয় নয়। আমরা শুধুমাত্র সারি নিয়ে কাজ করবো। দেখো এই একটা সারি এবং এই একটা সারি, এই সারির ভিতরে একটা ডাটা, দুটো ডাটা, তিনটা ডাটা, চারটা ডাটা। ঠিক একইভাবে দ্বিতীয় সারিতে একটা ডাটা, দুটো ডাটা, তিনটি ডাটা, চারটি ডাটা। এখন এই যে টেবিলটা, এই টেবিলটাকে এইভাবে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। ওয়েবসাইটে প্রকাশ করতে হলে কিভাবে লিখতে হবে? তাহলে ওয়েবে প্রকাশের জন্য এইচটিএমএল লিখো, অর্থাৎ এইচটিএমএল কোড লিখো। তো দেখো তোমরা নিশ্চয়ই জানো যে একটা প্রোগ্রাম শুরু হবে এইচটিএমএল দিয়ে এবং শেষ হবে ক্লোজ এইচটিএমএল দিয়ে। দেখো প্রত্যেকটা প্রোগ্রামের শুরুতে এইচটিএমএল থাকবে এবং শেষে ক্লোজ এইচটিএমএল থাকবে। তোমাদেরকে এটা ভালো করে মনে রাখতে হবে। বাকি যা কিছু হবে সব হবে বডির মধ্যে। মনে রাখবে এইচটিএমএল দিয়ে শুরু, এইচটিএমএল দিয়ে শেষ, এরপর বাকি যা কিছু হবে সব হবে বডির মধ্যে। তোমরা কিন্তু নিচে নিচে লিখবে, আমার এখানে জায়গা নেই, জায়গা ধরবে না, এই কারণে আমি এইভাবে লিখছি। তাহলে এইচটিএমএল দিয়ে শুরু, এইচটিএমএল দিয়ে শেষ, এরপরে বডি দিয়ে শুরু, বডি দিয়ে শেষ। এরপরে দেখো টেবিল ট্যাগ। এরপর হচ্ছে টেবিল। দেখো টেবিল, এই যে বর্ডার ইকুয়াল 1, দেখো এখানে বর্ডার ইকুয়াল 1 কি জন্য লিখছি, আমরা যখন প্র্যাকটিক্যালি কাজটা করবো নোটপ্যাডে, তখন কিন্তু এটা আসলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। মনে রাখবে বর্ডার ইকুয়াল 1, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট। মানে টেবিল হচ্ছে মূল ট্যাগ, আর ট্যাগের ভিতরে যে জিনিসগুলো থাকে তার নাম হচ্ছে অ্যাট্রিবিউট। তোমরা দেখো এই যে টেবিলটা, এই টেবিলটার চারপাশে কিন্তু বর্ডার আছে, প্রত্যেকটা সেলের চারপাশে কিন্তু বর্ডার আছে। এখন এই বর্ডার যদি আমরা দেখাতে চাই, তাহলে আমাদেরকে বর্ডার ইকুয়াল 1 দিতে হবে। আমরা যদি বর্ডার ইকুয়াল 1 না দিই, তাহলে শুধুমাত্র ডাটাগুলো দেখা যাবে, কোনো বর্ডার দেখা যাবে না। আমরা কিন্তু পরবর্তীতে এটা প্র্যাকটিক্যালি দেখবো যে বর্ডার দিলে কি হয় আর বর্ডার না দিলে কি হয়। বর্ডার ইকুয়াল কেন আমরা 1 দিব? মনে রাখবো 1 দিলে স্ট্যান্ডার্ড, অর্থাৎ মানে এরকম দেখা যাবে। আমরা যদি 2 দিই
আরো মোটা হবে, 3 দিলে আরো মোটা হবে, 4 দিলে আরো মোটা হবে। এই কারণে স্ট্যান্ডার্ড হচ্ছে 1, এই কারণে আমরা বর্ডার ইকুয়াল 1 দিই। তাহলে টেবিল বর্ডার ইকুয়াল 1 মানে বর্ডার হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট নিয়ে টেবিলে যতগুলো অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। দেখো টেবিল দিয়ে শুরু, টেবিল দিয়ে শেষ। আমরা কিন্তু টেবিল ট্যাগের কথা একটু আগেই বলেছি। এখন দেখো এই টেবিলের ভিতরে একটা সারি, দুটো সারি, এবং দেখো টেবিলের উপরে কিন্তু একটা নাম আছে, মনে রাখবা টেবিলের উপরে কিন্তু একটা নাম আছে। মনে রাখবা যদি নাম থাকে, যদি টেবিলের নাম থাকে তাহলে তোমাকে ক্যাপশন ট্যাগ ব্যবহার করতে হবে। মনে রাখবা যদি টেবিলের উপরে নাম থাকে তাহলে তোমাকে ক্যাপশন ট্যাগ ব্যবহার করতে হবে। ক্যাপশন মনে রাখবা, টেবিলের নাম যদি থাকে তোমাকে ক্যাপশন, দেখো ক্যাপশন দিয়ে শুরু, এরপরে টেবিলের নাম, এরপরে ক্যাপশন দিয়ে শেষ। তোমাকে মনে রাখতে হবে যদি টেবিলের নাম থাকে তাহলে ক্যাপশন দিয়ে শুরু করতে হবে, ক্যাপশন দিয়ে শেষ করতে হবে। তাহলে দেখো ক্যাপশন দিয়ে শুরু, ক্যাপশন দিয়ে শেষ, এরপরে যাচ্ছে দেখো টেবিলের নাম। এখন আসো এই টেবিলে একটা সারি, দুটো সারি, তাহলে যেহেতু টেবিলে দুটি সারি তাহলে দেখো টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ, এই দেখো এই এক জোড়া সারি। ঠিক একইভাবে দেখো এই এই যে টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ, এটা হচ্ছে এই সারির জন্য। ঠিক একইভাবে দ্বিতীয় সারির জন্য একইভাবে দেখো টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ। তার মানে একবার যতটা সারি তত জোড়া টিআর। তোমার এখানে যদি 3টা সারি থাকে তাহলে 3 জোড়া টিয়ার হবে, তোমার এখানে যদি একটা সারি থাকে তাহলে 1 জোড়া টিয়ার হবে। মনে রাখবো আমরা এখানে সারি নিয়ে কাজ করব, আমরা কিন্তু কলাম নিয়ে কাজ করবো না। তাহলে দেখো এটা হচ্ছে প্রথম সারি, প্রথম সারিতে কয়টা ডাটা আছে? একটা ডাটা, দুটো ডাটা, তিনটি ডাটা, চারটি ডাটা। তাহলে এখানে হবে টিডি, টিডির ভিতরে দেখো প্রথম সারি, আমরা প্রথম সারি নিয়ে কাজ করবো। তোমরা ভালো করে দেখো, আমরা এখন প্রথম সারি নিয়ে কাজ করবো, অর্থাৎ প্রথম সারির জন্য হচ্ছে এইটা। তাহলে দেখো টিডি, টিডির ভিতরে এ, ঠিক একইভাবে টিডির ভিতরে ভি, একইভাবে টিডির ভিতরে সি, একইভাবে টিডির ভিতরে আই। তাহলে দেখো প্রথম সারির কাজ শেষ। ঠিক একইভাবে এবার দ্বিতীয় সারি দেখো, দ্বিতীয় সারি হচ্ছে, দ্বিতীয় সারিতে ডি আছে, ই আছে, এফ আছে, কে আছে। তাহলে দেখো টিডির ভিতরে ডি, টিডির ভিতরে ই, টিডির ভিতরে এফ, টিডির ভিতরে কে। তাহলে দেখো এখন এইটুকু যদি লিখো তুমি পরীক্ষায় 3 মার্ক অথবা 4 মার্ক পেয়ে যাবে। এখন যদি আমরা এটাকে রান করি নোটপ্যাডে তাহলে এরকম একটা টেবিল কিন্তু আমরা দেখতে পাবো। তোমরা মনে রাখবে, তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যদি টেবিলের নাম থাকে তাহলে ক্যাপশন ব্যবহার করবে, যদি টেবিলের উপরে কোনো নাম না থাকে তাহলে তোমরা ক্যাপশন ব্যবহার করবে না। বর্ডার ইকুয়াল 1 দিলে চারপাশে বর্ডার দেখা যাবে, যদি বর্ডার ইকুয়াল 1 না থাকে চারপাশে বর্ডার কিন্তু দেখা যাবে না। এরপরে দেখো যতটা সারি তত জোড়া টিয়ার, মনে রাখবে যতটা সারি তত জোড়া টিয়ার। তো আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখি। আমরা নোটপ্যাড ওপেন করে নিই। দেখো নোটপ্যাড ওপেন করলাম, তো আমি এটা কপি করে এখান থেকে দিয়ে দিই। দেখো এখন যদি এটাকে আমরা রান করি, প্রত্যেকটা ফাইল সেভ করার সময় HTML দিতে হবে, নাম লিখবে, নাম লিখে HTML দিতেই হবে, তোমাকে এটা মনে রাখতে হবে। এখন যদি আমরা এটাকে রান করি, দেখো দেখো এই যে দেখা গেছে এভাবে, দেখো টেবিলে সেল শো দেখা গেছে ABCIDEFK। তাহলে দেখো আমরা যে টেবিলটা আমাদের প্রসেস ছিল সেটা এখন এখানে শো করতেছে। দেখো ইনফো টেবিল, এই যে টেবিলটা শো করতেছে। দেখো এখন বিষয়টা হচ্ছে যদি আমি বর্ডার ইকুয়াল 2 দিই তাহলে কি দেখাবে? দেখো বর্ডার ইকুয়াল যদি 2 দিই তাহলে এই সেলটা আরো মোটা করে দেখাবে। দেখো এই সেলগুলো আরো মোটা করে দিবে। দেখো সেলগুলো আরো কি হয়ে গেছে? সেলগুলো আরো মোটা হয়ে গেছে। যদি আমি বর্ডার ইকুয়াল 0 দিই, অর্থাৎ বর্ডার নাই দিই, দেখো আমি যদি বর্ডার না দিই, শুধু টেবিল দিই, তাহলে দেখো কোনো বর্ডার দেখা যাবে না, শুধু ডিজিট গুলো দেখা যাবে, অর্থাৎ শুধু ডাটা গুলো দেখা যাবে। তোমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা অ্যাট্রিবিউট কেন ব্যবহার করি। তাহলে স্ট্যান্ডার্ড হচ্ছে 1, এই কারণে আমরা 1 ব্যবহার করি। এরপর আসো ক্যাপশন, যদি নাম থাকে তাহলে শুধু ক্যাপশন ব্যবহার করি। যেমন ধরো এখন আমি ক্যাপশন দিই নাই, তাহলে দেখো কি হবে? টেবিলের নামটা শো করবে। দেখো টেবিলের নাম নাই, তাহলে যদি টেবিলের নাম না থাকে তাহলে তোমরা কখনো ক্যাপশন ব্যবহার করবে না। যদি টেবিলের নাম থাকে তাহলে কি করবা? ক্যাপশন ব্যবহার করবা। এরপরে যতটা সারি তত জোড়া টিয়ার। দেখো এই যে এই প্রথম টিয়ার, দেখো এই প্রথম টিয়ারের ভিতরে 4টা ডাটা, ঠিক একইভাবে দেখো দ্বিতীয় জোড়া টিয়ার, দ্বিতীয় জোড়া টিয়ার ভিতরে 4টা ডাটা। এরপরে দেখো টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ, একবারে সহজ জিনিস এই জিনিসটা। তো আমি আশা করি যে তোমরা পরীক্ষা আসলে নির্ভুল ভাবে কিন্তু আনসার করতে পারবা। তো এবার আসলে আমরা যে প্রবলেমটা দেখবো বা সলভ করবো, দেখো ইনফো টেবিল, দেখো একটা টেবিল, টেবিলের ভিতরে কোনো ডাটা নেই, টেবিলের সেলগুলো কিন্তু ফাঁকা। টেবিলের সেলগুলো দেখো এখানে দুটো সারি, এই একটা সারি, এই একটা সারি। দেখো এই সারিতে
চারটা সেল আছে বাট কোনো সেলে কিন্তু ডাটা নেই। এখানেও দেখো চারটা সেল আছে বাট কোনো সেলে কিন্তু ডাটা নাই। তো চলো আমরা কোড লিখি। HTML দিয়ে শুরু, HTML দিয়ে শেষ, বডি দিয়ে শুরু, বডি দিয়ে শেষ করে দেখো টেবিল বর্ডার ইকুয়াল 1, টেবিল ক্লোজ। মনে রাখবা টেবিলের ভিতরে আমরা কিন্তু বর্ডার অ্যাট্রিবিউট অবশ্যই ব্যবহার করবো, নাহলে কিন্তু সেলের বর্ডার গুলো দেখা যাবে না। এরপরে দেখো টেবিলের যদি নাম থাকে আমরা ক্যাপশন ব্যবহার করব। এরপরে দেখো যেহেতু দুটি সারি, তাহলে 2 জোড়া টিয়ার, দেখো 1 জোড়া টিয়ার, 1 জোড়া টিয়ার। দেখো এখন দেখো এই শাড়িতে কয়টা সেল আছে? এই শাড়িতে টোটাল 4টা সেল আছে বাট কোনো ডাটা নাই। মনে রাখবা যদি ডাটা না থাকে তাহলে কিন্তু লেখা বেশি, যদি ডাটা থাকে তুমি কিন্তু বেঁচে গেছো, যে তোমাকে কষ্ট করতে হবে না। যদি ডাটা না থাকে তোমাকে লিখতে হবে দেখো টেডি এন্ড এনবিএসপি, এর অর্থ হচ্ছে ফাঁকা সেল, অর্থাৎ সেলটা ফাঁকা। মনে রাখবা যদি কোনো সেল ফাঁকা থাকে তাহলে তোমাকে লিখতে হবে এন্ড এনবিএসপি। মনে রাখতে হবে যদি কোনো সেল ফাঁকা থাকে, টেবিলের ভিতরে যদি কোনো সেল ফাঁকা থাকে তাহলে তোমাকে লিখতে হবে টিডি দিয়ে শুরু, টিডি ক্লোজ, তার ভিতরে লিখতে হবে এন্ড এনবিএসপি। ঠিক একইভাবে দেখো দ্বিতীয় সেলের জন্য এন্ড এনবিএসপি, তৃতীয় সেলের জন্য এন্ড এনবিএসপি, চতুর্থ সেলের জন্য এন্ড এনবিএসপি। তাহলে দেখো যতগুলো সেল থাকবে ততগুলো টিডি হবে, তত জোড়া টিডি হবে। মানে যতগুলো সেল থাকবে, এখানে এই সারিতে কয়টা সেল? 4টা সেল, একটা সেল, দুইটা সেল, তিনটা সেল, 4টা সেল, তাহলে 4 জোড়া টিডি। ঠিক একইভাবে দেখো দ্বিতীয় সারিতে সেল কয়টা? 4টা, তাহলে দেখো TD and NBSP TD close, TD and NBSP TD close, TD and NBSP TD close, TD and NBSP TD close। দেখো আমরা যদি এটাকে রান করি তাহলে এখন যে জিনিসটা দেখা যাবে সেটা হচ্ছে খালি টেবিল দেখা যাবে, অর্থাৎ টেবিলের ভিতরে কোনো ডাটা থাকবে না। চলো আমরা এটাকে রান করাইয়া দেখি। আমি এটাকে কপি করে নিয়ে যাচ্ছি। দেখো এটাকে যদি আমরা এখন রান করি তাহলে দেখো খালি সেল দেখা যাবে। দেখো দেখো সেলে কোনো ডাটা নাই, খালি। তাহলে মনে রাখবা যদি সেল খালি থাকে, যদি সেল খালি থাকে তাহলে তোমাকে কি ব্যবহার করতে হবে? এন্ড এনবিএসপি ব্যবহার করতে হবে। মনে রাখবা যদি কোনো সেল খালি থাকে তাহলে এন্ড এনবিএসপি ব্যবহার করতে পারতে। সেলে কোনো উপাদান থাকলেই ভালো, কারণ এন্ড এনবিএসপি টোটাল হচ্ছে 5টি অক্ষর তোমাকে লিখতে হবে। তাহলে দেখো এইচটিএমএল দিয়ে শুরু, এইচটিএমএল দিয়ে শেষ। এরপরে দেখো বডি, পুরো জিনিসটা বডির ভিতরে। এরপরে দেখো টেবিলের জন্য টেবিল ট্যাগ, দেখো টেবিল আর বর্ডার ইকুয়াল 1, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, তোমাকে বর্ডার ইকুয়াল 1 দিতেই হবে, নাহলে কিন্তু চারপাশের বর্ডার গুলো দেখা যাবে না। এরপরে যদি টেবিলের নাম থাকে তুমি ক্যাপশন ব্যবহার করবা, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে। যদি তোমার টেবিলের নাম থাকে তাহলে তুমি ক্যাপশন ব্যবহার করবা। এরপরে যতটি সারি তত জোড়া টিয়ার, দেখো এখানে দুটি সারি, তাহলে 1 জোড়া টিয়ার। এরপরে দেখো আর 1 জোড়া টিয়ার, তাহলে এখানে টোটাল 2 জোড়া টিয়ার। তো চলো এবার আমরা যে প্রশ্নটা দেখবো সেটা দেখো রেজাল্ট টেবিল এবং রোল নেম জিপিএ, দেখো 01A। দেখো এখানে এই জিনিসগুলো ভালো করে, এগুলো সবগুলো সেলের মাঝখানে, এগুলো সবগুলো হচ্ছে সেলের মাঝখানে। তো এইচটিএমএল দিয়ে শুরু, এইচটিএমএল দিয়ে শেষ, বডি দিয়ে শুরু, বডি দিয়ে শেষ, টেবিল বর্ডার ইকুয়াল 1, এরপর টেবিল ক্লোজ। এখন দেখো ক্যাপশন, যেহেতু টেবিলের নাম আছে তাহলে ক্যাপশন দিতে হবে। এখন দেখো টিআর অ্যালাইন ইকুয়াল সেন্টার, যদি কোনো তুমি যদি দেখো যে এই সারির প্রত্যেকটা ডাটা যদি মাঝখানে থাকে তাহলে তুমি সারির ভিতরে সেন্টার দিয়ে দিবে। সারির ভিতরে অ্যালাইন, অ্যালাইন হচ্ছে একটা অ্যাট্রিবিউট, মনে রাখবে অ্যালাইন কিন্তু একটা অ্যাট্রিবিউট। অ্যালাইন মানে হচ্ছে যে ডাটাগুলো কোথায় অবস্থান করবে, অ্যালাইন মানে হচ্ছে ডাটাগুলো কোথায় অবস্থান করবে। তোমার এটা মনে রাখবে, অ্যালাইন মানে হচ্ছে ডাটাগুলো কোথায় অবস্থান করবে। তাহলে এই যে টিআর, টিআর মানে হচ্ছে সারি, এবং ওই সারিতে ডাটাগুলো মাঝখানে অবস্থান করবে। তাহলে এই জন্য টিআর অ্যালাইন ইকুয়াল সেন্টার, যদি বামে থাকে লেফট লিখবে, যদি ডানে থাকে তাহলে লিখবা রাইট, অ্যালাইন ইকুয়াল রাইট লিখবা। তাহলে তোমরা এরকম টেবিলে আরো পাবে। তোমরা যদি দেখো যে কোনো সেলের ভিতরে সবগুলো ডাটা মাঝখানে, দেখো এখানে সবগুলো ডাটা মাঝখানে, এই জন্য আমরা টিআর এর ভিতরে লিখছি। ঠিক একইভাবে দেখো এখানেও সবগুলো ডাটা মাঝখানে, এখানেও সবগুলো ডাটা মাঝখানে। কিন্তু যদি সবগুলো মাঝখানে থাকে তাইলে শুধুমাত্র আমরা এই পদ্ধতিটা বা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি সহজে। টিআর এর ভিতরে আমরা কি দিয়ে দিলাম? অ্যাট্রিবিউট দিলাম। তাহলে দেখো এই 1 জোড়া টিআর, দেখো এখানে একটা সারি, এই 1 জোড়া টিআর। ঠিক একইভাবে দেখো এই আরেকটা সারি, তাহলে আরো 1 জোড়া টিআর। দেখো এখানেও প্রত্যেকটা ডাটা কোথায়? মাঝখানে, এই যে এখানে টিআর অ্যালাইন ইকুয়াল সেন্টার। ঠিক একইভাবে দেখো এখানে আরো একটা সারি আছে, তাহলে আরো 1 জোড়া টিআর। এখানে দেখো প্রত্যেকটা ডাটা কোথায় আছে? মাঝখানে আছে। এবার আসো প্রথম সারি, প্রথম সারি দেখো প্রথম সারিতে কি আছে? রোল আছে, নেম আছে, জিপি আছে। তো এখন একটা বিষয় খেয়াল করো, আমি এখানে আগের প্রশ্নগুলোতে কিন্তু আমরা এখানে টিডি লিখছি, এখানে এখানে কিন্তু টিএইচ লিখছি। টিডি এবং টিএইচ এর ভিতরে কিন্তু একটা পার্থক্য আছে আমাদের। বাট টিডি মানে হচ্ছে ডাটা আর টিএইচ মানে হচ্ছে টেবিল হেডিং। তুমি যদি দেখো তোমার এই যে সেল, এই সেলটা হচ্ছে হেডিং, দেখো রোল, এই যে এগুলা 01 02 এগুলো হচ্ছে রোল, এ বি এগুলো হচ্ছে নাম,
5 এগুলো হচ্ছে জিপিএ। তুমি যদি দেখো যে তোমার টেবিলের ভিতরে কোনো একটা সেলের লেখাগুলো একটু বেশি মোটা, লেখাগুলো একটু বেশি মোটা বা একটু বেশি স্পষ্ট, তখন তুমি সেখানে টিএইচ ব্যবহার করবে। আমরা একটু পরে দেখবো যে টিডি ব্যবহার করলে লেখাগুলো কেমন দেখাবে, টিএইচ ব্যবহার করলে লেখাগুলো কেমন দেখাবে। তো প্রথম সারির জন্য আমরা টিএইচ ব্যবহার করবো, তাহলে টিএইচ এক জোড়া, রোলের জন্য টিএইচ এক জোড়া, নেমের জন্য টিএইচ এক জোড়া, জিপি এর জন্য ঠিক একইভাবে আসে। এবার দ্বিতীয় সারিতে দেখো এগুলো আমরা টিডি ব্যবহার করবো, দেখো টিডি 1, টিডি এ, টিডি ক্লোজ, এরপর টিডি 5। ঠিক একইভাবে তৃতীয় সারির জন্য দেখো টিডি 2, টিডি বি, টিডি 5। তো চলো আমরা এটাকে একটু প্র্যাকটিক্যালি করে দেখি। দেখো এটাকে রান করলাম, তো এটা আসলো। তো এখন বিষয়টা হচ্ছে যে যদি আমরা এখানে দেখো আমরা এখানে কি ব্যবহার করছি, আমরা এখানে টিএইচ ব্যবহার করছি। টিএইচ ব্যবহার করার কারণে দেখো এই লেখাগুলো কি হচ্ছে, এই লেখাগুলো একটু মোটা। তোমরা দেখো এই লেখাগুলোর সাথে এই লেখাগুলোর একটু পার্থক্য আছে। দেখো রোল দেখো মোটা, নেমও একটু মোটা স্পষ্ট, জিপি একটু মোটা স্পষ্ট। যদি আমরা টিডি ব্যবহার করতাম, আমরা যদি টিএইচ ব্যবহার না করে দেখো যদি আমরা টিডি ব্যবহার করি, দেখো আমি একটাতে টিডি দিই, তাহলে তোমরা চেঞ্জটা বুঝতে পারবে। আমি এটাতে দিলাম টিডি, দেখো এই চেঞ্জটা তোমরা দেখো, আমি একটাতে টিডি দিলাম, দেখো এই যে দেখো এই যে এই তাহলে এই যে সবগুলো ডাটা কিন্তু এটার সাথে মিলে গেছে। তো এই কারণে তুমি যখন দেখবা যে তোমার তোমার টেবিলের ভিতরে কোনো হেডিং আছে, তাহলে তুমি সেক্ষেত্রে টিডি ব্যবহার না করে টিএইচ ব্যবহার করবা। টিএইচ ব্যবহার করলে কি হবে, লেখাগুলো একটু বেশি স্পষ্ট হবে, লেখাগুলো মোটা হবে। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা যে হেডিং লেখার সময় একটু স্পষ্ট করে মোটা করেই লিখি, হেডিং লেখার সময় একটু স্পষ্ট করে মোটা করে আমরা লিখি। তাহলে এটাই তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি যদি দেখো যে তোমার টেবিলের ভিতরে কোনো ডাটা কিন্তু একটু বেশি মোটা বেশি স্পষ্ট, তুমি সেক্ষেত্রে সেই ডাটার জন্য টিএইচ ব্যবহার করবে, নতুবা তুমি সচরাচর টিডি ব্যবহার করবে। তাহলে দেখো এইচটিএমএল দিয়ে শুরু, এইচটিএমএল দিয়ে শেষ, এরপরে দেখো বডি দিয়ে শুরু, বডি দিয়ে শেষ, এরপরে দেখো টেবিল আর বর্ডার ইকুয়াল ওয়ান অ্যাট্রিবিউট তোমাকে ব্যবহার করতে হবে। এরপরে টেবিলে যদি নাম থাকে তুমি ক্যাপশন ব্যবহার করবে। এরপরে দেখো এই যে সারিটা, এই সারির প্রত্যেকটা ডাটা মাঝখানে, এই কারণে আমরা টিআর অ্যালাইন ইকুয়াল সেন্টার ব্যবহার করছি। ঠিক একইভাবে এখানেও টিআর অ্যালাইন ইকুয়াল সেন্টার ব্যবহার করছি, এখানেও আমরা টিআর অ্যালাইন ইকুয়াল সেন্টার ব্যবহার করছি। কিন্তু যদি এমন যদি হয় যে না টেবিলের সবগুলো ডাটা মাঝখানে না, তাহলে কিন্তু আমরা টিআর অ্যালাইন ইকুয়াল সেন্টার ব্যবহার করতে পারবো না। তুমি যদি দেখো যে একটা সারির সবগুলো ডাটা মাঝখানে, একটা সারির সবগুলো ডাটা মাঝখানে, তাহলে তুমি কিন্তু এই কাজটা করতে পারবে না, নাহলে কিন্তু তুমি এই কাজটা করতে পারবে না। তোমার মনে রাখবে যদি দেখো যে এই সারির এই ডাটাটা বামে আছে, এই দুটো মাঝখানে, তাহলে তুমি কিন্তু টিআর অ্যালাইন ইকুয়াল সেন্টার ব্যবহার করতে পারবে না। তো সেক্ষেত্রে কি করতে হবে এটা আমরা পরবর্তী পাঠগুলোতে দেখবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ধন্যবাদ সবাইকে। টেবিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, টেবিল তোমরা ভালো করে প্র্যাকটিস করো। মনে রাখবে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইমেজ, টেবিল, লিস্ট এবং হাইপারলিঙ্ক, এই চারটা টপিক অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট। তো আমরা টেবিল নিয়ে আজ আলোচনা শুরু করলাম, আমরা আরো পরবর্তীতে টেবিল নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।